কবিতা আবৃত্তি করে নির্জন দাঁড়িয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো ইতির বিছানার পাশে একটা ফুলদানি। নির্জন এগিয়ে গিয়ে ফুলদানিটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে খুব জোরে ফ্লোরে ছুঁড়ে মারল, যেন ইতির বাবা মা সেই শব্দ শুনে তাড়াতাড়ি ছুটে আসে। কারণ নির্জন চায় না ইতি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক। ফুলদানি ভেঙে ইতির দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সবকিছু গুছিয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। এদিকে পাশের রুম থেকে কিছু ভাঙার শব্দ পেয়ে ইতির বাবা মায়ের ঘুম ভেঙে গেল। তারা বুঝতে পারলেন আওয়াজটা ইতির রুম থেকে এসেছে। তৎক্ষণাৎ দুজনে সতর্ক পায়ে ধীরগতিতে মেয়ের রুমে দরজা ঠেলে প্রবেশ করতে ইতিকে চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে আটকে উঠলেন। তারা ইতির কাছে গিয়ে দেখলেন ওর হাত পায়ের ব্যান্ডেজ করা আঙ্গুলগুলো ফ্লোরে পড়ে আছে। নিজের সন্তানের এহেন ভয়ঙ্কর অবস্থা দেখে ইতির মায়ের যেন মাথা ঘুরিয়ে উঠল। তিনি কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে ইতিকে জড়িয়ে ধরলেন। ইতির এহেন দশা দেখে ইতির বাবারও একই অবস্থা হলো। তিনি ইতিকে কাছে টেনে নিয়ে ওর নাসারন্ধ্রে আঙ্গুল নিতেই দেখলেন শ্বাস পড়ছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ইতি নিস্তেজ শরীর কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলেন। ইতির হাতে পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলেছে নির্জন। এমন এক ভয়ঙ্কর দৃশ্যের মাঝে তাকে অর্ধমৃত অবস্থায় হসপিটালে আনা হলো। পুরো ঘটনাটি যেন একটা দুঃস্বপ্নের মতো। ইতির শরীরে রক্তক্ষরণ হচ্ছে। হসপিটালের এমার্জেন্সিতে ঢোকার সাথে সাথে ডাক্তার ও নার্সরা ইতিকে দেখেই শিউরে উঠল। ডাক্তার প্রথমে ইতির জীবন রক্ষায় ব্যস্ত হয়ে ওঠেন। ইতির রক্তের চাপ দ্রুত কমে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে তারা তাকে একটা স্ট্রেচারে শুইয়ে জরুরি চিকিৎসা শুরু করেন। একজন নার্স ইতির রক্ত ও চাপ মাপছে, আরেকজন দ্রুত তার শিরায় স্যালাইন ওষুধ দিয়ে ইন্ট্রাভেনাস লাইন স্থাপন করছে। একজন সিনিয়র সার্জন এসে দ্রুত বললেন রক্তক্ষরণ বন্ধ করতে হবে, নাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তৎক্ষণাৎ ইতির হাত পায়ের ক্ষতস্থানগুলোতে প্রাথমিকভাবে টুর্নিকেট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করা হয়। তারপর তার ক্ষত স্থানগুলো পরিষ্কার করা হয় যাতে কোনো ইনফেকশন ছড়িয়ে না পড়ে। কিছুক্ষণ পর ইতিকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সার্জনরা ইতিমধ্যে ইতির হাত পায়ের কাটা আঙ্গুলগুলোর ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি এবং শল্য চিকিৎসা শুরু করেন। তার ক্ষতস্থানের চারিপাশে মৃত টিস্যু সরিয়ে সংক্রমণের ঝুঁকি কমানোর চেষ্টা করেন। এরপর প্রয়োজনীয় সেলাই দিয়ে ক্ষতস্থানে সাময়িকভাবে রক্তক্ষরণ বন্ধ করা হয়। ডাক্তাররা চেষ্টা করে আঙ্গুলগুলো পুনঃস্থাপন করতে। যদি তা না হয় তাহলে কৃত্রিম আঙ্গুলের পরিকল্পনা শুরু করতে হবে। অপারেশন শেষ হবার পর ইতিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরে ইনফেকশন ঠেকানোর জন্য শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ডাক্তাররা ইতির বাবা মাকে ডেকে বলেন ইতির আঙ্গুলগুলো স্থায়ীভাবে হারানোর আশঙ্কা আছে, তবে আমরা তার জীবন রক্ষা করতে পেরেছি। তাকে লম্বা সময় ধরে মানসিক ও শারীরিক পুনর্বাসন করতে হবে। মেয়ের জীবনটা যে ফিরে পেয়েছে তাতে ইতির বাবা মা খুশি হয়ে গেলেন। তারপর ইতির বাবা পুলিশকে ফোন করে বিষয়টা জানালেন। ভোর 5:30 গভীর নিদ্রায় মগ্ন নিধি। প্রেয়সীকে দেখার অদ্ভুত আকুলতা যেন তীব্র গতিতে বেড়ে চলেছে নির্জনের মাঝে। রিমলেস চশমার ফাঁক গলিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে প্রিয়তমার মুখশ্রী। এই নিধির কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলোকে বড্ড হিংসা হচ্ছে নির্জনের। ইচ্ছে করছে চুলগুলোকে কুচি কুচি করে কেটে ফেলতে, কিন্তু প্রেয়সীর সিল্কি চুলগুলো কেটে ফেললে সে তার প্রকৃত সৌন্দর্য হারাবে। এতটুকু স্যাক্রিফাইস নির্জন করতেই পারে। হঠাৎ ভেতর থেকে মন দুষ্টু হেসে বলল, বাহ নির্জন, তোমার খুব দয়া হয়েছে দেখছি। চিন্তা করো না, তোমার ডার্ক কুইন যখন বুড়ো হয়ে যাবে তখন তার চুলগুলো ধীরে ধীরে পড়ে যাবে, তখন আর এগুলো তাকে বিরক্ত করবে না। আপাতত কয়েক বছর ধৈর্য ধারণ করো। মনের কথা শুনে মুচকি হাসলো নির্জন। নির্জন আরো কিছুক্ষণ নিধির দিকে তাকিয়ে থাকলো। প্রেয়সীকে একান্তে পেতে মন চাইলো, কিন্তু ঘুমন্ত অবস্থায় তো অসম্ভব। তাই নিধির মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। নির্জন এভাবে হাত বুলিয়ে দেওয়াতে নিধির ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে নির্জনের দিকে তাকিয়ে বলল, এই সময় হঠাৎ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যে? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি ঘুমাননি। কোনো সমস্যা হয়েছে? কিছু লাগবে? নিধির ঘুমের ঘোরে বলা কথাগুলো শুনে ফের মুগ্ধ হলো নির্জন। প্রেয়সীর এহেন নেশালো কণ্ঠে অদ্ভুত এক আকর্ষণ কাজ করছে। নির্জন মুচকি এসে নিধির কপালে আলতো করে চুমু দিয়ে কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে বড্ড কাছে পেতে মন চাইছে ডার্ক কুইন, তুমি কি রাজি? নির্জনের হাসকি ভয়েস কর্ণকুহরে পৌঁছাতে ঘুমন্ত অবস্থায় লাজুক হাসলো নিধি। রাতে তো নিধিও এটাই চেয়েছিল, কিন্তু নির্জনের পক্ষ থেকে তেমন সাড়া পায়নি, তাই কিছু বলেনি। ভেবেই অস্ফুট স্বরে বলে নির্জনের বুকে মুখ লুকালো। প্রেয়সীর লজ্জা পাওয়া বরাবরই অপছন্দ করে নির্জন, কিন্তু এই মুহূর্তে কিছু বলে বিশেষ মুহূর্ত নষ্ট করার কোনো মানে হয় না। তাই রহস্যময় হাসি দিয়ে সন্তর্পণে নিধির ওষ্ঠযুগল আবদ্ধ করে নিল নির্জন।
প্রগাঢ়ভাবে নিধি শরীরের প্রতিটা অঙ্গে ছুঁয়ে দিতে লাগলো। প্রিয়তমার স্পর্শে সাড়া দিল নিধি, নিজেও বন্দী হলো নির্জনের তীব্র ভালোবাসার বন্ধনে। দুটি হৃদয়ের ভালোবাসা যখন পূর্ণতা পেল, তখনই নির্জন নিধির কানের কাছে এসে ফিসফিস করে আওড়ালো। ঠোঁটের চুম্বনের রহস্যময় আতঙ্ক, প্রেমের আড়ালে এক ভয়ঙ্কর শিকার, রক্তের সাথে চুম্বনের বিষ, অন্ধকারে কষ্টের সুমধুর আবেশ, মৃত্যুর ছায়ায় শ্বাসের খেলায়, স্পর্শের মধ্যে লুকানো হিংসা, তীব্র আকাঙ্ক্ষা, বিষাক্ত প্রেম, চুম্বনে বোনা এক ভালোবাসার স্নেহ, দৃষ্টি ছিন্ন হৃদয় অতৃপ্তি, ভয়ঙ্কর নেশার তীব্র শিহরণ, প্রেমে নামে ভয়, অন্ধকারের খেলা, ঠোঁটের উষ্ণতায় বিষাদ, প্রেমের পহেলা। রাত পেরিয়ে সকাল হলো। তোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সাহায্য করতে চাইলে তোহার শাশুড়ি তোহাকে রাগ করলেন আর এটাও বললেন, কোমরের ব্যথা পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে হবে না, সে আর মেড মিলে সব কাজ করে নিবে। শাশুড়ির এহেন কথা শুনে তোহা তাকে জড়িয়ে ধরে বলল, আমার মনেই হয় না আপনি আমার শাশুড়ি, মনে হয় আপনি আমার নিজের মা। তোহার শাশুড়িও মিষ্টি করে হেসে বললেন, তুমি তো আমার মিষ্টি মেয়ে, তোমাকে আমার বৌমাকে মেয়ে মনে হয় বেশি। এভাবে বৌমার শাশুড়ি কিছুক্ষণ কথা বলল। অতঃপর তোহা রুমে প্রবেশ করতেই দেখলো ওয়াশরুম থেকে মাহির বেরিয়েছে। তার লোমশ বুকে পানির বিন্দু বিন্দু ফোঁটা স্পষ্ট। তোহা সেদিকে একবার দৃষ্টি দিয়ে নজর ফিরিয়ে নিল। মাহির তোহার কাছে এসে ওর হাত ধরে হ্যাচকা টানে কাছে নিয়ে বলল, আমার অবস্থা দেখেছো? চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে। এই কয়েকদিনে তোমার চিন্তায় আমি ঘুমাতে পারিনি। তোহা মুখ ভেঙচি কেটে বলল, আপনার তো দেখছি চাপার অনেক জোর, নাইট ডিউটি করে এমন হয়েছে সেটা বলতে পারেন না? আচ্ছা শুনুন, আমার খুব কাশবনে যেতে ইচ্ছে করছে। নিধি আপুকে ফোন করেছিলাম, ওর ফোন নির্জন ভাইয়া রিসিভ করে বলল সে আজ আপুকে নিয়ে বাসায় ফিরবে, ছুটির দিনে আপুকে নিয়ে ঘুরতে যাবে। এটা শুনে আমি নাদিয়া আপুকেও ফোন দিয়েছিলাম। আপু আমার প্রস্তাবে দিগন্ত ভাইয়া রাজি হয়েছে। এখন আপনার কাছে আজ বিকালটুকু সময় চাই প্লিজ। তোহার এত অনুরোধ ফেলতে পারল না মাহির। তোহার ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিয়ে বলল, ওকে স্বপ্নচারিণী, আজ বিকালে নিয়ে যাব, তবে সেখানে গিয়ে যে কোনো এক জায়গায় বসে থাকবে, কোনো হাঁটাহাঁটি করতে পারবে না। তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হওনি, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। মাহিরের যত্নশীল কথায় মুগ্ধ হলো তোহা। মুচকি হেসে মাহিরের কপালে আলতো করে চুমু দিয়ে সায় জানালো। এদিকে কিছুক্ষণ যাবৎ একসাথে শাওয়ার নেওয়ার জন্য নাদিয়ার হাত ধরে টানাটানি করছে দিগন্ত। নাদিয়া সবেমাত্র রান্না করে রুমে এসেছে। তখনই দিগন্ত বিছানা থেকে উঠে রুমের দরজা আটকে নাদিয়ার হাত ধরে টানতে লাগলো। আজ সে পণ করেছে নাদিয়াকে নিয়ে একসাথে শাওয়ার নিবে। এদিকে দিগন্তর মতিগতি বুঝতে পেরে নাদিয়া বলল, এই দেখো, এখন আমার ভালো লাগছে না। তোমার কাহিনী আমি বুঝি না ভেবেছ? সব বুঝি। আমি তোমার সাথে ওয়াশরুমে শাওয়ার নিতে যাব না। দিগন্ত এবার নাদিয়ার হাতে আস্তে করে চিমটি দিয়ে বলল, তোমার তো কয়েকটি কমন ডায়লগ সবসময় মুখের কাছে লেগেই থাকে, যাবো না, করবো না, খাবো না, না না না, অথচ আমার মতো অসহায় মানুষটির কথা একবারও ভাবো না। বলেই ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল দিগন্ত। দিগন্তের চেহারা দেখে নাদিয়া ঠোঁট টিপে হেসে বলল, আমরা কাশবন থেকে ঘুরে এসে তারপর একসাথে শাওয়ার নিব, ওকে জান? দিগন্ত আহ্লাদি স্বরে বলল। সত্যি তো? নাদিয়া মুচকি হেসে বলল, 100% সত্যি। বলেই দিগন্তর গালে চুমু দিয়ে দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। নাদিয়া যাওয়ার পানে তাকিয়ে দিগন্ত মুচকি হেসে মনে মনে আওড়ালো, আজকে আমার খুশির দিন। কবে যে রাতটা আসবে। কাশবনের সৌন্দর্য যেন এক মায়াবী জগৎ তৈরি করে। চারিপাশে সাদা কাশফুলের স্নিগ্ধতা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। কাশফুলের নরম সাদা রং মনে হয় যেন মেঘ নেমে এসেছে জমিনে। বাতাসে দোল খাওয়া ফুলগুলো একে অপরের সাথে মৃদু হাসিতে মেতে উঠেছে, যেন প্রকৃতি তাদের নিয়ে কাব্য লিখছে। নরম হাওয়া কাশফুলের পাতাগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিয়ে মৃদু সুরে বাজিয়ে তুলছে এক অপূর্ব গান। দিগন্তে মিশে যাওয়া নীল আকাশের নিচে এই কাশবন যেন প্রেমের প্রাঙ্গণ হয়ে উঠেছে। সাদা ফুলের মেলা যেখানে, সেই কাশবনে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন পৃথিবীর সকল ব্যস্ততা এখানে এসে থেমে গেছে। সূর্যের নরম আলো কাশফুলের উপর পড়ে। কাশবনের এই শান্ত ও মায়াময় পরিবেশে যেন প্রেমের এক বিশুদ্ধ সুর ধ্বনিত হয়, যেখানে মন হারিয়ে যেতে চায় অন্তত ভালোবাসার সাগরে। কাশবনের মাঝখানে তোহা এবং মাহির, দিগন্ত এবং নাদিয়ার গল্প যেন এক রোমান্টিক কবিতার মতো শুরু হয়। সূর্যের সোনালী আভা কাশফুলের উপর পড়ে এক মায়াবী দৃশ্য সৃষ্টি করেছে, যা প্রত্যেক কাপলকে একে অপরের কাছে টেনে নেয়। মাহির তোহার হাত ধরে মৃদু হাসি দিয়ে বলল, স্বপ্নচারিণী, তোমাকে এই কাশফুলের মতন কোমল আর স্নিগ্ধ লাগছে আজ।
তোহা তার চোখে একরাশ ভালোবাসা নিয়ে বলল, আপনারা সবসময় একটু বেশিই বলেন। আপনাকে শুভ্র রঙা পাঞ্জাবিতে দারুণ লাগছে স্বপ্নপুরুষ। মাহিরের চোখে যেন গভীর এক প্রেম। সে তার বুকে তোহাকে টেনে নিয়ে কাশফুলের একটা গোছা হাতে তুলে দিয়ে কবিতা শুরু করলো। কাশফুলের মায় তোমার চুলে জড়ায়, তোমার চোখের আলোর দিন শেষ হয়ে যায়। তুমি যে আমার কাশবনের রানী, তোমার প্রেমে আমি হারিয়ে যাই যতটুকু জানি। তোহা মুগ্ধ হয়ে মাহিরের চোখের দিকে তাকিয়ে থাকে। সেই লাজুক হাসি দিয়ে কাশফুল দিয়ে মাহিরের বাহুতে আলতো করে চাপড় মারে। এদিকে নাদিয়া কাশফুলের মাঝে দৌড়ে বেড়াচ্ছে, দিগন্ত তার পেছনে পেছনে ছুটছে এবং বারবার উত্তেজিত স্বরে বলছে, হানি হানি, এখন দৌড়াদৌড়ি করলে বেবির প্রবলেম হবে। বেবি হয়ে গেলে ওকে কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিও, কিন্তু এখন নয়। দিগন্তের এহেন কথায় থেমে গেল। নাদিয়া মুচকি হেসে বলল, তুমি যদি আমায় ধরতে পারো তাহলে তোমায় কবিতা শোনাবো। দিগন্ত মৃদু হেসে বলল, আমি ধরতে চাই না, শুধু তো আমার কাছে থাকতে চাই। কাশফুলের একটি ডাল তুলে সে নাদিয়ার হাতে দিয়ে বলল, তুমি আমার বনের ফুল, তোমার হাসিতে পৃথিবীর ফুল, কাশের মাঝেও তোমার ছায়া, আমার হৃদয়ে তোমারই ধোয়া। নাদিয়া দিগন্তের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। দিগন্তকে কোমলভাবে জড়িয়ে ধরল। দুজনের মাঝে যেন কাশফুলের মতো স্নিগ্ধ ভালোবাসার অনুভূতি ছড়িয়ে পড়ে। এদিকে ইহান ও আফরিন শান্তভাবে কাশবনের প্রান্তে বসে আছে। আফরিন গতকাল রাত থেকে ইহানের কাছে বায়না ধরেছে কাশবনে আসার জন্যে। প্রিয়তমার মিষ্টি বায়না ফেলতে পারেনি ইহান। তাছাড়া তারও তো বাংলাদেশে সেভাবে ঘোরা হয়নি, তাই আজ দুজনেই একসাথে কাশবনে ঘুরতে এসেছে। সেই সাথে দুজনের মিষ্টি রোমান্টিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে এসেছে। ইহান হঠাৎ কাশফুল হাতে তুলে আফরিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এই কাশফুলের মধ্যে তুমি সবসময় আমার জীবনের রং এনে দাও সুমাইয়া। আফরিন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ইহান কবিতা বলতে শুরু করে দিল। কাশফুলের মধ্যে তুমি সাদা, তোমার প্রেমের হৃদয় বাঁধা, তুমি ছাড়া জীবন মরুভূমি, তোমার প্রেমে ভিজে যাই আমি। আফরিন একটুখানি হাসি দিয়ে বলল, তুমি সবসময় এমন মিষ্টি কথা বলো, যেন প্রতিক্ষণে আমি মুগ্ধ হয়ে যাই। ইহান আফরিনকে জড়িয়ে ধরে বলল, কারণ তুমি আমার কাছে সবচেয়ে সেরা উপহার। এই মুহূর্তে দুজনের চোখে চোখ যেন কাশ বনের মাঝে তারা হারিয়ে গেছে একে অপরের ভালোবাসায়। এভাবেই তিনজন কাপল কাশবনের নরম হাওয়ায় নিজেদের ভালোবাসা খুঁজে নিল। কাশফুলের মতন তাদের ভালোবাসাও মধুর ও কোমল হয়ে ছড়িয়ে পড়ে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে। এদিকে বিকালবেলা নিধি নির্জনের কাছে বাবার বাড়িতে থাকার বায়না ধরলে নির্জন কৌশলে অফিসের ব্যস্ততার কথা বলে নিধিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। সেই সাথে মেয়েটকে ফোন করে 3 দিনের ছুটি দিয়ে দেয়। আর নিধিকে জানায় যে মেয়ের অসুস্থতায় আসতে পারবে না। তাছাড়া নির্জন তেমনভাবে রান্না করতে পারে না, তাই নিধিকে তার সাথে যেতে হবে। প্রিয় স্বামীর কথা চিন্তা করে নিধিও আর না করতে পারেনি। নিধি যখন ব্যালকনির দোলনায় বসে প্রকৃতির স্নিগ্ধ বাতাস গায়ে মাখছে, সেই সুযোগে নির্জন কিচেনে চলে গেল। তাহমিনা বেগম বিকেলের নাস্তা তৈরি করছিল। এমন সময় নির্জনের উপস্থিতি টের পেয়ে মুচকি হেসে বললেন, এসো বাবা, কিছু বলবে? নির্জনও মুচকি হেসে বলল, না, এমনি দেখতে এলাম কি তৈরি করছেন। বাই দ্য ওয়ে, আপনার হাতের চিজ পাস্তা খেতে কিন্তু অসাধারণ। কিন্তু নিরুপমা যেদিন বলেছিল। তাহমিনা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলেছিল? নির্জন ম্লান হেসে বলল, না থাক, কিছু না। তাহমিনা বেগম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আরে বাবা বলো না, আমার পাগলি মেয়েটা কি বলেছে? নির্জন মলিন স্বরে বলল, বলেছে আপনার হাতের ফাস্ট ফুডগুলো ওর কাছে তেমন ভালো লাগে না, এর থেকে আমাদের বাসায় মেয়েটির বানানো খাবার বেশি ভালো লাগে। আসলে মা, আপনি কিছু মনে করবেন না, আমার বাসার মেয়েটাও খুব ভালো ফাস্ট ফুড বানায়। তাছাড়া এই কয়েকদিন নিরুপমা আমার বাসার সদস্যগুলোকে এতটা আপন করে নিয়েছে যে আমার কথা একবারও বলে না। তবে আমি প্রতিদিন নিয়ম করে আপনার আর বাবার কথা ওকে মনে করিয়ে দিয়েছি। আপনাদের জন্যই ওকে আমি অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি, তাই না মা? নির্জনের এহেন কথায় মুহূর্তে মুখমণ্ডল মলিন হয়ে গেল তাহমিনা বেগমের। মনের মধ্যে কষ্ট অনুভব করে ভাবলেন, নিধি তো সত্যি বলেছে। ছোটবেলা থেকে নিধির অতিরিক্ত দুষ্টুমি স্বভাবের জন্য মেয়েটাকে কতটা বকাঝকা করেছি, মেরেছি। ওর সাথে মা হিসেবে তেমনভাবে আমার সখ্যতা গড়ে ওঠেনি। হয়তো এটা আমার নীরব স্বভাবের জন্য। একজন মা হিসেবে সত্যি আমি ব্যর্থ। তাই তো মেয়েটা দূরে গিয়ে সবার আদর যত্ন পেয়ে আমাকে ভুলে গেছে ভেবে দীর্ঘশ্বাস ফেলল তাহমিনা বেগম। নির্জন সূক্ষ্ম দৃষ্টিতে তাহমিনা বেগমের মুখমণ্ডল পর্যবেক্ষণ করে ভাবল, যাক, তার নীরব মস্তিষ্কে কথাগুলো ঠকিয়ে দিতে সক্ষম হয়েছে,
উনি আর আমাদের মাঝে কবাবে হাঁটি হবে না। আমার ডার্কন শুধু আমারই থাকবে। ভেবে বাঁকা হাসলো নির্জন। অবশেষে নির্জন এবং নিধি ওর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল। নিধির মন ভীষণ খারাপ, কারণ বিদায়ের মুহূর্তে তাহমিনা বেগম ওর সাথে ভালোভাবে কথা বলেনি। নিধি ওর মাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, আমি নীরব স্বভাবের হলেও তোদের দুই বোনকে সমানভাবে ভালোবেসেছি। দোয়া করি তোর জীবন যেন খুব সুখের হয়। মায়ের এহেন কথার ভাবার্থ বুঝতে পারেনি নিধি। এদিকে নির্জনও যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তাই নিধি আর কথা না বাড়িয়ে বিদায় নেয়। গাড়িতে উঠে নিধিকে মুখ ভার করে বসে থাকতে দেখে মনে মনে তৃপ্তির হাসি দিয়ে গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দিল নির্জন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গাড়ির স্পিড আপনা আপনি কমে এলো। নির্জন তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে বাইরে গিয়ে চেক করে দেখলো গাড়ির ইলেকট্রনিক সিস্টেমে কিছু ত্রুটি হয়েছে। নির্জন মনে মনে সেগুলোকে ইচ্ছে মতো বকাঝকা করে গাড়িতে বসে স্লো স্পিডে ট্রেনে একটি গ্যারেজে নিয়ে যায়। গাড়ির মেকানিক সবকিছু দেখে বলল আগামীকাল বিকেলে এসে নিয়ে যেতে। নির্জন সাই জানিয়ে চলে গেল। মাঝ রাস্তায় রিক্সা সিএনজিগুলো ভরপুর হয়ে আসছিল, তাই ওরা বাধ্য হয়ে বাসে উঠল। বাসে ওঠার কিছুক্ষণ পর নিধি নির্জনের কাছে পানির বোতল চাইল। নির্জন ব্যাগ থেকে পানির বোতল বের করে দিতেই নিধি নিকাপ খুলে বোতল উঁচিয়ে খাওয়া শুরু করলো। তখনই একজন লোক নির্জনের সাইড ঘেঁষে দাঁড়িয়ে নিধির পানি পান করা দেখছিল আর বারবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছিল। নির্জন লোকটাকে কিছুক্ষণ যাবৎ খেয়াল করেছে। সে উঠা অন্য মেয়েগুলোর দিকেও কেমন নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল। কিছু মেয়ের কোমরে ভিড়ের দোহাই দিয়ে বাজেভাবে ছুঁয়েও দিয়েছে। কেউ বোঝেনি, আবার কেউ বুঝে লজ্জায় কিছু বলেনি। বাসগুলোতে প্রতিনিয়তই মহিলাদের সাথে এমন ঘটনা অহরহ ঘটে থাকে। কেউ প্রতিবাদ করে, কেউ আবার মান সম্মানের ভয়ে চুপসে যায়। মাঝখান থেকে পৈশাচিক আনন্দ উপভোগ করে মানুষরূপী হায়নাগুলো। নির্জনের মস্তিষ্কের উগ্র পোকাগুলো মুহূর্তে কিলবিল করে উঠল, মনে মনে আওড়ালো, ও কেন আমার জান প্যাকেট থেকে এমন করে তাকিয়েছে? তারপর এইভাবে জিহ্বাটা বারবার ভিজে, এটাই তো নোংরামো। মেয়েগুলিকে কেমন করে ছুঁয়ে দিল। না না, ওকে তো শাস্তি পেতে হবে, তারপর ভয়ানক শাস্তি। ওর জিহ্বা, হাত আর চোখ দুটো বেশি শাস্তি পেতে হবে। কিন্তু এত মানুষের ভিড়ে কিভাবে দেব? কথাগুলো ভাবতেই নির্জনের নজর গেল লোকটার প্যান্টের পেছনের পকেট থেকে কিঞ্চিত বের হয়ে থাকা ওয়ালেটের দিকে। নির্জন ডেভিল হেসে ভাবল, দিগন্ত একটা সত্যি কথা বলে, আমার বুদ্ধির চোরই নেই। ভেবেই লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিধি পানি খেয়ে নিকাপ দিয়ে মুখ ঢেকে জানালার বাইরে তাকালো। এদিকে নিধি মুখ ঢেকে ফেলতে লোকটির নজর অন্য মেয়েগুলোর উপর স্থির হলো। সেদিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে নির্জন আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো। দেখলো যে যার মতো একে অপরের সাথে কথোপকথন করছে। কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, কেউ আবার ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ানো অবস্থায় ঝিমাচ্ছে। এই সুযোগে নির্জন লোকটির প্যান্টের পকেট থেকে আলগোছে ওয়ালেটটি বের করে নিল। অতঃপর বিজয়ের হাসি দিয়ে মনে মনে আওড়ালো, আমি কিন্তু চোর নই। এখান থেকে জাস্ট তোর জাতীয় পরিচয়পত্র নিব, তারপর তোর বাসার ঠিকানায় যাব, তারপর তুই আমার হাতে শেষ হবি। সিম্পল। ভেবে ওয়ালেটটি নিজের পকেটে ঢুকিয়ে নিল নির্জন। লোকটি বাসের ভাড়া আগেই মিটিয়ে দিয়েছিল, তাই সে তার গন্তব্যে নেমে গেল। কিছুক্ষণ পর নির্জনও নিধিকে নিয়ে নিজ গন্তব্যে নেমে গেল। দরজার লক খুলে বাসায় ঢুকতেই সায়রা বেগমের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে একে অপরের দিকে তাকালো নির্জন এবং নিধি। নিধি উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওই ঘর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে কেন? মায়ের কিছু হয়নি তো? নির্জন নিধির দিকে আর চোখে তাকিয়ে ফ্লোরে ব্যাগ রেখে দ্রুত পায়ে সায়রা বেগমের রুমের কাছে গিয়ে দরজা নক করতে দরজা খুলে গেল। নির্জন বুঝতে পারল দরজা আগে থেকেই খোলা ছিল। নির্জনকে দেখে দ্রুত মাস্ক পরল সেবিকা। নির্জনের পেছনে নিধি এসে তাকিয়ে রইল সায়রা বেগমের দিকে। তার চোখ জোড়া ঘোলাটে হয়ে আসছে, এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, হয়তো কিছু বলতে চেয়েও পারছে না। নির্জন স্থির দৃষ্টিতে সায়রা বেগমের দিকে তাকিয়ে রইল। অতঃপর সেবিকাকে জিজ্ঞাসা করল, এই অবস্থা কখন থেকে? আর আমাকে ফোন করনি কেন? সেবিকা কান্নারত গলায় নিচু স্বরে বলল, প্রায় আধা ঘন্টা যাবৎ তার এই অবস্থা। প্রথমে মুখ দিয়ে কেমন আওয়াজ করছিল, কয়েক মিনিটের মধ্যে দেখলাম ঘেমে একাকার হয়ে গেল। হয়তো তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার এই অবস্থা দেখে আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। সেবিকার কথা শুনে নির্জন পকেট থেকে ফোন বের করে দেখলো সত্যি ফোন বন্ধ হয়ে গেছে। তৎক্ষণাৎ নির্জনের মনে পড়ল ফোনে চার্জ 1% ছিল, তাই বন্ধ হয়ে গেছে। ভেবে বলল, তারপর আপনি কি করেছেন? সেবিকা শুকনো ঢোক গিলে বলল, আমি উপায়ন্তর না পেয়ে তার শরীরে ঠান্ডা পানি দিয়ে মুছে দিয়েছি। স্যার, আপনার মাকে হসপিটালে নেওয়া আবশ্যক, তার প্রেশার হয়তো বেড়ে গিয়েছে। সেবিকার কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলো নির্জন। ভাবল,
আর কত বেঁচে থাকবে এই মহিলা? এই তো দেখছি কই মাছের প্রাণ। ভেবেই ক্ষুদ্র শ্বাস ফেলে তৎক্ষণাৎ নিজের রুমে চলে গেল। এদিকে নিধি মলিন চেহারা নিয়ে সায়রা বেগমের পাশে বসে তার হাত ধরে সান্ত্বনার বাণী শোনালো। চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। ডক্টর সঠিকভাবে চিকিৎসা দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। এদিকে নির্জন ফোনে চার্জ দিয়ে তার পরিচিত ডক্টরকে ফোন দিয়ে সায়রা বেগমের বর্তমান অবস্থাটা জানালো। ডক্টর এই মুহূর্তে সায়রা বেগমকে হসপিটালে নিয়ে যেতে বলল। নির্জন সায়রা বেগমের রুমে এসে নিধিকে সায়রা বেগমের হাত ধরে বসে থাকতে দেখে ভীষণ রেগে গেল। তবুও এই মুহূর্তে খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে ধীর পায়ে এগিয়ে এসে নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জার্নি করে এসছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি মায়ের পাশে আছি, আমি সবকিছু সামলে নেব। নিধি সত্যি খুব ক্লান্ত লাগছে, তাই সায়রা বেগমের দিকে আবারও মলিন দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল। নিধি যেতেই নির্জন সেবিকাকে রুম থেকে প্রস্থান করতে বলল। নির্জন বলতেই সেবিকা রুম থেকে বেরিয়ে গেল। নির্জন তৎক্ষণাৎ রুমের দরজা আটকে দিয়ে সায়রা বেগমের দিকে তাকিয়ে ডেভিল হেসে তার পাশে বসে তার ডান হাত ধরে বলল, আমি জানি এই হাতে আপনার বোধ নেই, কিন্তু কিছুক্ষণ আগে আমার নিরুপমা আপনার মতো নোংরা মানুষের হাতটি ধরে অনেক বড় অপরাধ করেছে। যদিও ও জানে না আপনি কেমন, তবু ওকে শাস্তি পেতে হবে। তবে এখন নয়, আগে আপনি পরে চলে যান, তারপর। সায়রা বেগমের হাত পায়ে বোধ না থাকলেও তার শ্রবণ শক্তি এখনও প্রখর। নির্জনের এহেন কথায় তার চোখ জোড়া বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। সেটা দেখে পৈশাচিক হাসি দিল নির্জন। বোঝালো তার একটুও কষ্ট হচ্ছে না। সায়রা বেগমের এই মুহূর্তে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, সেটা বেশ বুঝতে পারছে নির্জন। এমত অবস্থায় তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে আওড়ালো, শ্বাসের শেষে অন্ধকারে তোমার মুখোশ খসে পড়বে, চরিত্রের পাপে ডুবে তোমার আত্মা দুঃখের বিষে মরবে। তোমার প্রতিটি নিঃশ্বাস কাটার মতো হবে গলা চিরে। যেমন তুমি ফাঁকে দিয়েছিলে, সেভাবে মৃত্যু আজ এসে ঘিরে। এই পৃথিবী তোমার জন্য নয়, এই আলো তোমায় পোড়াবে। তোমারই পাপের বোঝা শূন্যতার গভীরে নিয়ে যাবে। তোমার অজুহাতের কাঁথারা মরে গেছে বহু আগে, এখন শুধু অপেক্ষা চিরস্থায়ী অন্ধকারে ডুবে যাওয়ার আগে। নির্জনের এহেন হিংস্র কবিতা আবৃত্তি শুনে সায়রা বেগম এর নিঃশ্বাস যেন আরো আটকে যেতে লাগলো। তার মন চাইছে বুক ফাটা আর্তনাদ করে বলতে, আমি পৃথিবীর বুকে আরো কিছুদিন বাঁচতে চাই, কিন্তু মুখমণ্ডল সেটা সায় দিচ্ছে না। সায়রা বেগমের বুক ফাটা আর্তনাদ শুনতে না পেলেও তার চোখ থেকে ঝরে যাওয়া পানি দেখে ভীষণ তৃপ্তি পেল নির্জন। নির্জন দুঃখী মুখ করে বলল, ইস, আপনি এখনো মরছেন না কেন? আর কতদিন আমার ঘাড়ের উপর বসে থাকবেন? স্বাধীন দেশে থেকেও আজ আপনি পরাধীন। কিছুদিন পর পর আপনার এমন উচ্চ রক্তচাপ হয়, অথচ ডাক্তার চিকিৎসা দেওয়ার পর আবার আগের মতো সুস্থ হয়ে যান। এটা কিন্তু খুব বোরিং লাগে। তাই আজ একটু শাস্তি দিয়ে আপনাকে হসপিটালে নেব। এত অভিনয় আমার সহ্য হয় না। আপনি অনেক মেলোড্রামা করছেন, এখন তাড়াতাড়ি মরে আমাকে উদ্ধার করুন, নইলে আমার বউ এসে আবার আপনার হাতে হাত রেখে ন্যাকা কান্না শুরু করবে। বলেই দাঁড়িয়ে গেল নির্জন। অতঃপর সায়রা বেগমকে কোলে তুলে নিয়ে দরজা খুলে আগে থেকে ফোন করে রাখা উবারে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। নির্জনের সাথে নিধিও যেতে চেয়েছিল, কিন্তু নির্জন বলেছে সে একাই সামলাতে পারবে। নিধি যেন নিশ্চিন্তে থাকে। নির্জনের কথা শুনে নিধিও আর জোর করলো না। নির্জনের যাওয়ার পানে তাকিয়ে শাশুড়ির জন্য মনে মনে অনেক দোয়া করলো। গাড়ির পেছনের সিটে নির্জনের কাঁধে মাথা রেখে বসিয়ে রাখা হয়েছে সায়রা বেগমকে। এই যে নির্জনের কাঁধে তার মায়ের মাথা ঠেকে আছে, এতে ভীষণ অস্বস্তি হচ্ছে নির্জনের। মনে মনে সিদ্ধান্ত নিল পরনের শার্টটা উড়িয়ে ফেলবে, কারণ এতে এক চরিত্রহীন নারীর ছোঁয়া লেগে আছে। ভেবে সায়রা বেগমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আপনার নিঃশ্বাস এখনো ফুরায়নি? আমি তো ভাবলাম এখনই ফুরে যাবে। আচ্ছা, চিন্তা করবেন না, ঢাকা শহরে অনেক জ্যাম, 30 মিনিটের পথ, মাঝে মাঝে 1 ঘন্টা পাড়ি দিতে হয়। ততক্ষণে আপনি টাটা বাই বাই। বলেই ডেভিল হাসলো নির্জন। এদিকে সায়রা বেগমের নিঃশ্বাস যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এই মুহূর্তে নির্জনের বলা কথাগুলো যেন বিষের মতো লাগছে। আজ নির্জনের এহেন অবস্থার জন্য তিনি শতভাগ দায়ী। সায়রা বেগমকে হসপিটালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক দেখে নির্জন তার মুখমণ্ডলে দুঃখী ভাব নিয়ে তাকে তাড়াহুড়ো করে হসপিটালে জরুরি বিভাগে নিয়ে গেলে ডক্টররা তৎক্ষণাৎ তাকে আইসিইউতে ভর্তি করলো। সেখানে কয়েকজন ডাক্তার এবং নার্স দ্রুত তার শ্বাস প্রশ্বাস, হার্টবিট ও রক্তচাপ পরীক্ষা করতে থাকলো। সায়রা বেগমের শ্বাস খুবই ভারী হয়ে এল এবং তার শরীরে হালকা খিঁচুনি দেখা দিল। ডাক্তাররা প্রথমে অক্সিজেন মাস্ক দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এরপর ইসিজি মেশিন দিয়ে হৃদস্পন্দনের অবস্থা মনিটর করলো। সায়রা বেগমের হৃদস্পন্দন অসমান এবং ধীরে ধীরে কমতে থাকলো।
নার্সরা তাকে ইঞ্জেকশন দিয়ে স্যালাইন লাগিয়ে শরীরে তরল প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করলো। ডাক্তাররা সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন করার প্রস্তুতি নিল, কারণ তার হৃৎপিণ্ড পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নির্জন দাঁড়িয়ে নির্লিপ্ত চোখে সবকিছু দেখতে থাকলো। তার মুখে দুঃখের ভাব স্পষ্ট হলেও মনে কোনো অনুভূতির ছাপ নেই, যেন সে তার মায়ের মৃত্যু নিয়ে এক ধরনের শীতল প্রতিশোধের স্বাদ নিচ্ছে। সায়রা বেগমের শ্বাস ধীরে ধীরে কমে আসলো। ডাক্তাররা চেষ্টার পরেও কিছুক্ষণ পরেই ঘোষণা করলো, শি ইজ গন। ডাক্তারের মুখে হেন কথা শুনে নির্জন মনে মনে ভীষণ খুশি হলেও চেহারায় প্রিয় স্বজন হারানোর বেদনার ছাপ ফুটিয়ে তুলে সায়রা বেগমের কাছে গেল। সায়রা বেগমের চোখ জোড়া বন্ধ, তার মুখটা যেন মৃত্যু যন্ত্রণায় আর আতঙ্কে বিকৃত হয়ে গিয়েছে, ঠিক যেন কোনো অদৃশ্য দুঃস্বপ্ন তাকে তাড়া করছে। নির্জনের চোখ জোড়ায় আনন্দের অশ্রুতে ছলছল করে উঠল, মনে মনে আওড়ালো, শেষটা তো এমনই হওয়ার ছিল মা। শেষ। পৃথিবী থেকে আরেকজন বিশ্বাসঘাতক চরিত্রহীনা নারী বিদায় নিল, যাকে নির্জন এতদিন ধীরে ধীরে যন্ত্রণা দিয়েছে। রাত 1:32। অ্যাম্বুলেন্সের জোরালো শব্দ কানে ভেসে আসতে সোফায় হেলান দিয়ে বসে থাকা নিধি এবং সেবিকা ধরফরিয়ে উঠে বসল। নির্জন এবং শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করতে করতে একসময় সোফায় হেলান দিয়ে চোখ লেগে এসেছিল নিধির এবং সেবিকার। অ্যাম্বুলেন্সের শব্দ কর্ণপাত হতেই মনে আতঙ্ক সৃষ্টি হলো নিধির। দৌড়ে গিয়ে সদর দরজা খুলতেই দেখতে পেল অ্যাম্বুলেন্সের দরজা খুলে একজন সহকারী ধীরে ধীরে স্ট্রেচার বের করলো। তার সাথে নেমে এলো নির্জন। স্ট্রেচারের উপর সায়রা বেগমের নিথর দেহ শায়িত আছে, তার শরীরটি সাদা চাদরে আচ্ছাদিত। দুজন লোক স্ট্রেচারে দুপাশ ধরে ধীরে ধীরে নামলো। মাথার দিকে লোকটি যত্ন সহকারে তাকে সামনের দিকে সামান্য উঁচু করে ধরল, যাতে তার মাথার কোনো আঘাত না লাগে। স্ট্রেচার থেকে নিচে নামানোর পর সায়রা বেগমকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। ঘরের বাইরের দৃশ্যটি দেখে মুহূর্তেই থমকে গেল নিধি এবং সেবিকা। এতক্ষণে তারা যা বুঝার বুঝে গেছে। নিধি এবং সেবিকা দুজনে দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। সহকারী দুজন খুব সাবধানে এবং নীরবে স্ট্রেচার ধরে দরজা দিয়ে ঢুকলো, যেন কোনো শব্দ না হয়। পুরো পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা আর ভারী বাতাস ভর করলো। নিধি এবং সেবিকা দুজনেই যেন বাকরুদ্ধ হয়ে গেল। নিধির চোখ জোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ল। নির্জন নীরবে নিভৃতে তাকিয়ে রইল ফ্লোরে শুয়ে থাকা নিস্তেজ রমণীর দিকে, যার জন্যে তার আজ এমন অবস্থা হয়েছে। আকস্মিক নিধি হুঁশে ফিরল, ভাবল, আমি যদি ভেঙে পড়ি তাহলে নির্জনকে কে সামলাবে? এই পৃথিবীতে তার একমাত্র আপন বলতে শুধু মা ছিল, এখন সেও চলে গেল। এই মুহূর্তে নির্জনকে সান্ত্বনা দেয়া, তার পাশে থাকা সবচেয়ে বেশি জরুরি, নইলে মানুষটা যে আরো ভেঙে পড়বে। ভেবেই নির্জনের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে মলিন স্বরে বলল, নির্জন, একদিন এই পৃথিবীতে সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আপনি, আমি, আমরা সবাই জানি। যতদিন বেঁচে থাকবো আমি আপনার পাশে ছায়ার মতো থাকবো। প্লিজ মনকে শান্ত করুন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। বলেই নির্জনের পাশে নিজেও বসে পড়ল। নিধির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে আবারও সায়রা বেগমের দিকে তাকালো নির্জন। চোখে মুখে তার দুঃখী ভাব স্পষ্ট, চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। নির্জনের দিকে আবারও করুণ দৃষ্টিতে তাকালো নিধি। বুঝতে পারল সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে নির্জন পাথর হয়ে গেছে। তামসাচ্ছন্ন রাত পেরিয়ে সকাল হলো। যেহেতু নির্জনের সাথে তার আত্মীয়দের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন, তাই সে কাউকে সায়রা বেগমের মৃত্যুর খবরটি জানায় না। নিধি, ওর বাবা মা, নাদিয়া, দিগন্ত তো মাহিরকে ফোন করে জানিয়ে দিয়েছে। সবাই খবর পেয়ে সকালে নির্জনের বাসায় চলে এসেছে। জোহরের নামাজের পর সায়রা বেগমের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। নির্জনকে তার শ্বশুর শাশুড়ি, দিগন্ত, মাহির সহ আশেপাশের প্রতিবেশীরাও সান্ত্বনার বাণী শুনিয়ে মাগরিবের নামাজ পড়ে সবাই চলে গিয়েছে। নির্জন বাড়িটিতে থেকে গেল শুধু নির্জন এবং নিধি। সেবিকাও নির্জনের কাছ থেকে বিদায় নিয়েছে, কারণ আজ থেকে এখানে তার কোনো কাজ নেই। খাওয়া দাওয়া শেষ করে নিধি বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নিলে নির্জন হুট করে নিধির হাত ধরে কাছে টেনে নিয়ে মলিন স্বরে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো ডার্ক কুইন? সারাদিন পর কতগুলো অক্ষর মিলিয়ে কথা বলল নির্জন। শুনে কিছুটা স্বস্তি পেল নিধি। নির্জনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না নির্জন, আমি সবসময় আপনার সাথেই থাকবো। আপনি তো আমার সব। নির্জনের মুখে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেটা দেখতে দিল না নিধিকে। নিধির পিঠে হাত বুলিয়ে বলল, প্রমিস করো সবসময় আমার সাথেই থাকবে। নিধি ম্লান হেসে বলল, প্রমিস প্রমিস। নির্জন নিধির মাথায় ঠোঁটজোড়া ছুঁয়ে বলল, ওয়াদাটা মনে থাকে জানো? নিধি ভরসার সহিত বলল, অবশ্যই মনে থাকবে। আজ অর্ধেক রাতটুকু নির্ঘুম কাটিয়েছে নিধি। নির্জনের মাথায় হাত বুলিয়ে বিভিন্ন সান্ত্বনামূলক বাণী শুনিয়েছে। নির্জনও
মনোযোগী শ্রোতার ন্যায় নিধির প্রতিটা কথায় হ্যাঁ হুঁ শব্দ করে তাল মিলিয়েছে। একসময় নির্জন ঘুমিয়ে গেলেও ঘুম ছিল না নিধির চোখে। এই বদ্ধ বাড়িতে মানুষ থেকেও যেন না থাকার মতো ছিল। কেউ ওর সাথে কথা বলতো না, তবুও শাশুড়ির রুমে গিয়ে মাঝে মাঝে একাই কথা বলে চলে আসতো। কিন্তু এখন তো আরও একা হয়ে গেল। নির্জন অফিসে যাওয়ার পর কিভাবে সময় কাটাবে ও? ওর তো একা থাকতে ভীষণ অপছন্দ করে। ভেবেই খুব মন খারাপ হলো নিধির। ভোরের দিকে নিধিও ঘুমিয়ে গেল। সুখ দুঃখ মিলিয়ে কেটে গেল 3 দিন। এই 3 দিন নির্জনকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় সময় কাটিয়েছে। নিধি যথাসম্ভব তাকে মানসিকভাবে সাপোর্ট করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 3 দিনে নিধি তার পরিবারের সাথে একবারও যোগাযোগ করেনি। এমনকি নিধির বাসা থেকেও কোনো ফোন আসেনি। কথাগুলো ভেবে খুব অবাক হলো নিধি। ডাইনিং টেবিলে চেয়ারে বসে খাবারের লোকমা মুখে দিয়ে নির্জনকে বলল, আমি না হয় শাশুড়ি মায়ের মৃত্যুর পর আপনাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই বলে মা বাবা তোহা কেউ আমাদের খবর নিল না। নিধির কথা শুনে মনে মনে হেসে কুটি কুটি হলো নির্জন। ভাবলো, খবর নেবে কিভাবে? তারা যখনই ফোন দিয়েছে তখনই তুমি কোনো কাজে ব্যস্ত ছিলে। কখনো কিচেনে, কখনো ওয়াশরুমে, কখনো অন্য কাজ করেছ। আর এই সুযোগে তোমার ফোন আমি সাইলেন্ট করে রেখেছি। কাল শেষ হওয়ার পর মিসড কল অপশনে গিয়ে নাম্বার ডিলিট করে দিয়েছি। তারপর আবারও ফোনের রিংটোন দিয়ে রেখেছি। এই জন্যই তো 3 দিন ছুটি নিলাম। আশা করি তোমার বাবা মা তোমার উপর ভীষণ অভিমান করবে। এভাবেই তো ধীরে ধীরে তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে, আর তুমি পুরোপুরি আমার হয়ে যাবে। তাছাড়াও কানের কাছে ফোনে উচ্চ শব্দ শুনতে আমার একদমই ভাল লাগে না। ভেবেই ম্লান হেসে বলল, হয়তো তারা ব্যস্ততার কারণে তোমাকে ফোন দিতে পারেনি। মন খারাপ করো না, এক কাজ করো, তুমি মা আর বাবাকে ফোন করে খোঁজ খবর নাও। আমি একটু বাইরে গেলাম, আমার কিছু কাজ আছে। বলেই নির্জন রুমে গিয়ে রেডি হলো। নিধিও রুমে গিয়ে ওর মাকে ফোন করলো, কিন্তু কয়েকবার ফোন করার পরেও তিনি রিসিভ করলেন না। তাই নিধি রফিক মির্জাকেও ফোন করলো, কিন্তু তিনিও রিসিভ করলেন না। অবশেষে নিধি তোহাকেও ফোন করলো। দুঃখের বিষয় হলো তোহা ফোন রিসিভ করলো না। নিধির এমন চিন্তিত মুখমণ্ডল দেখে মনে মনে ভীষণ মজা পেল নির্জন। এই সুযোগে সে রুমের বাইরে গিয়ে খুব প্রিয় রুমটিতে ঢুকে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নেক্সট অপারেশন সাকসেস করতে চলে গেল। বাউন্ডারি দিয়ে ঘেরাও করা একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে নির্জন। সেই বিকাল থেকে সেখানে কিছুক্ষণ হাঁটাচলা করেছে সে, কিন্তু বাড়িটি তালাবদ্ধ, তাই গেট পেরিয়ে ভেতরে ঢোকার প্রয়োজন মনে করেনি। বাড়িটির আশেপাশে তেমন মানুষজনের আনাগোনা নেই। আশেপাশের বাড়িগুলো বেশ দূরে। শুনশান জায়গাটি বেশ ভালো লাগছে নির্জনের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাত 8:30টায় দেখা পেল ব্যক্তিটি। লোকটি গেটের কাছে আসতে নির্জনের চোখে মুখে হিংস্র হাসি ফুটে উঠল। লোকটি আবছা অন্ধকারে নির্জনকে দেখে বলল, আপনাকে তো চিনলাম না। নির্জন এগিয়ে গিয়ে বলল, আপনি আমাকে না চিনলেও আপনাকে আমি চিনি। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। 3 দিন আগে বাসে আমার পাশ ঘেসে দাঁড়িয়েছিলেন। বাস থেকে নামার সময় আপনার পকেট থেকে ওয়ালেটটা পড়ে যায়, আর সেটা আমার সিটের পাশে পড়ে। আমি আপনাকে ডাকতে যাব, ততক্ষণে আপনি চলে গিয়েছিলেন, আর বাসও ছেড়ে দিয়েছিল। আমি ওয়ালেটটি হাতে পেয়ে বুঝেছিলাম এটা আপনার সবচেয়ে জরুরি জিনিস, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসগুলো তো এখানেই স্থান পায়। আমি পরের দিন আপনার কাছে আসতাম, কিন্তু 3 দিন আগে আমার মা মারা যাওয়াতে আর আসা হয়নি। নির্জনের কাছে ওয়ালেটটি আছে শুনে লোকটির মুখমণ্ডল খুশিতে চকচক করে উঠছিল। ওয়ালেটে জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। সে তো ভেবেছিল আগামীকাল নিকটবর্তী থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবে, কিন্তু তার আগে সে প্রয়োজনীয় জিনিসটি পেয়ে গেল। কথাগুলো ভেবে লোকটি খুশি হওয়ার পর মুহূর্তে আবারও মন খারাপ হয়ে গেল নির্জনের মায়ের কথা চিন্তা করে। লোকটি নির্জনের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল, জানেন ভাই, আমার মা বাবা অনেক আগেই গত হয়েছে। একটা বউ ছিল, সেটাও কিছুদিন আগে ডিভোর্স হয়ে দিয়েছে। আমার একটু একটু নেশাদ্র খাওয়ার অভ্যাস আছে, সেগুলো নিয়ে নিত্যদিন ঝামেলা করতো, তাই একেবারে মুক্তি দিয়েছি। যাই হোক ভাই, সুখ দুঃখ মিলিয়ে জীবন এখন একা আছি, বিন্দাস আছে। বলেই ম্লান হাসলো লোকটি। নির্জন মুচকি হেসে বলল, আপনি ঠিকই বলেছেন, একা থাকার মতো শান্তি এই পৃথিবীতে নেই। ও, আপনার ওয়ালেটটা তো গাড়িতে রেখে এসেছে, এখানে একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। লোকটি মুচকি হেসে বলল, কি যে বলেন না ভাই, আপনি আমার কত বড় উপকার করলেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করলেও শেষ হবে না। চলুন, আমিও আপনার সাথে যাই। বলেই লোকটি নির্জনের সাথে হাঁটতে থাকলো। নির্জন একজন চরিত্রহীন নেশাখোর লোকের উপর তার প্রতিশোধ নিতে চায়। লোকটি নির্জনের বইয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, আর এই অপরাধের জন্য নির্জন তাকে নির্মম শাস্তি দিবে।
নির্জন লোকটিকে গাড়ির কাছে আসতে দেখে ডেভিল হাসি দিয়ে পকেট থেকে ক্লোরোফর্ম বের করে এক টুকরো কাপড়ে ক্লোরোফর্ম ঢেলে পেছনে ফিরে লোকটির মুখের উপর চেপে ধরল। খুব দ্রুতই লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার মস্তিষ্ক শিথিল হয়ে আসে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। অজ্ঞান লোকটিকে গাড়িতে তুলে নির্জন বাঁকা হেসে বলল, তুই তো আছিস। বলেই হাতে হ্যান্ড গ্লাভস পরে লোকটির পকেট থেকে ফোন বের করে তার বাড়ির গেটের সামনে ছুঁড়ে মারল। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর নির্জনে চেনা একটি পুরনো পোড়া বাড়িতে লোকটিকে নিয়ে গেল। সেখানে চারিদিকে নীরবতা, ভাঙা কাঠামো আর ছড়িয়ে থাকা পোড়ার দাগগুলো জায়গাটির ভয়াবহতা বাড়িয়ে তুলেছে। নির্জন লোকটিকে গাড়ি থেকে বের করে টেনে নিয়ে স্যাঁতস্যাঁতে ফ্লোরে শুয়ে দিল। অতঃপর লোকটির দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, উচ্চ শব্দ আমি একদম পছন্দ করি না। আমি তোকে মারতে থাকবো আর তুই বিভৎস আওয়াজ করবি। এসব আমার নিখুঁত কাটাকাটির মনোযোগে ব্যাঘাত ঘটাবে। সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তাই তো তোকে অজ্ঞান করেছে। ঘুমন্ত অবস্থায় তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ দেব। এটাই তো অনেক। তুই কিন্তু খুব লাকি। আমি তোর বেশি কিছু কাটবো না। জাস্ট ডান হাত, জিব্বা আর চোখ দুটো কাটবো। পুরো শরীর কাটাছেড়া করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমাকে আবার শ্বশুর করে যেতে হবে। আমার শ্বশুর খুবই অসুস্থ। যদি আমার বউটা জানে না, তাই বড় জামাই হিসেবে আমার অনেক দায়িত্ব, বুঝছিস? আচ্ছা, ঝটপট কাজটা শুরু করে দিই। বলেই নির্জন তার হাতে ধারালো স্ক্যালপেল নিয়ে এগিয়ে গেল। লোকটির চোখের পাশে স্ক্যালপেল চালিয়ে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তিকে অন্ধকারে ডুবিয়ে দিল। চোখের মণিগুলো বের করে রক্তে ফোটা মাটিতে মেঝেতে পড়ল। এতে পৈশাচিক আনন্দ পেল নির্জন। লোকটি জিহবা ছিল সেই বিষাক্ত অস্ত্র যা দিয়ে সে নির্জনের বউকে অসম্মান করেছিল। নির্জন লোকটির মুখের মধ্যে গ্লাভস পরা হাত ঢুকিয়ে জিহবাটি ধরে ছুরি দিয়ে জিহবাটি কেটে ফেলল। রক্তের স্রোত মুখ দিয়ে বেয়ে পড়ল। লোকটি তার শব্দ সারা জীবনের জন্য হারিয়ে ফেলল। সর্বশেষ নির্জন লোকটির ডান হাত কেটে ফেলার সিদ্ধান্ত নিল। সে ব্যাগ থেকে ছোট একটা করাত বের করলো। লোকটির কবজির কাছে সেটাকে স্থাপন করে কাটা শুরু করলো। রক্তের স্রোত বইতে থাকলো আর লোকটি চিৎকার করার ক্ষমতাও চিরতরে হারিয়ে ফেলল। নিখুঁত ভাবে নিজের কার্য সম্পন্ন করে নির্জন তার মনকে জিজ্ঞাসা করলো, দেখেছ লোকটা কত তাড়াতাড়ি মারা গেল? আচ্ছা, মার্ডারটা কেমন হলো? ভেতর থেকে মন বলে উঠল, নির্জন, এভাবে তোমাকে ছুরি দিয়ে আঘাত করলে তুমিও মারা যেতে। তবে মার্ডারটা দারুণ হয়েছে। তোমাকে তো সে আগের রূপেই দেখতে চেয়েছিলাম। যাক, অবশেষে তুমি নিজের জগতে ফিরে এসেছ, তার জন্য তোমার স্বাগতম। মনের সাথে সাথে হৃদয়ও তাল মেলালো। হৃদয় বলে উঠল, নির্জন, এই চরিত্রহীন দুষ্ট লোকটির জন্য আমি একটা কবিতা বানিয়েছি, এটা তুমি আবৃত্তি করাও। ভেতর থেকে বলে হৃদয় কবিতাটি নির্জনকে বলল। নির্জন মুচকি এসে লোকটার ছিন্ন ভিন্ন শরীরের দিকে একবার তাকিয়ে প্রতিশোধের তীব্রতা প্রকাশ করতে বিড়বিড় করে কবিতা ওড়ালো। রক্তের ঢেউয়ে ডুবে যায় রাত, তোমার চোখের আধারে হারালো আকাশের চাঁদ। তাকিয়েছিল নিষ্ঠুর চোখে, সে চোখ আজ অন্ধকারে বাঁধা পড়েছে। তোমার জিহ্বা ছিল বিষের ফুল, কেটে ফেলেছি সেই শব্দের কুল। তোমার হাত ছিল হিংস্রতার বাঁধ, আজ সে হাত কেটে মিলিয়ে দিলাম শূন্যতার ফাঁদ। এখন তুমি বোবা, তুমি পঙ্গু, তোমার জীবনের আগুন নিভেছে, নেই কোনো রং। তুমি যা হারিয়েছ তা ফিরবে না আর। আমার প্রতিশোধের আগুন তোমার রক্তে আজ থমকে দিচ্ছে তার। নির্জনের এই প্রতিশোধের আগুন যেন লোকটির জীবন ও সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।